রকি, তুই কিন্তু অসভ্যতামি করছিস। কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না, তারপরেও কেন আমার পেছনে পড়ে আছিস? হাত ছাড়, সবাই দেখছে। আমি তোকে ভালোবাসি, তুই কেন বাসবি না? আমার বাপের কি টাকা পয়সা কম আছে? বরং তোর বাপের থেকে বেশি আছে। আজকে আর তোর কথা মানছি না। তুই আমার গালে থাপ্পড় মেরে চরম ভুল করেছিস। আজকের হাড়ে হাড়ে টের পাবি। কথাগুলো বলে রকি ছেলেটা মায়ের হাত ধরে টান দিয়ে যাওয়ার খুব চেষ্টা করছে, কিন্তু এক চুলও নাড়াতে পারেনি। ছেলেটা মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে মায়ের শরীরে এত শক্তি কোথা থেকে আসলো। সে নাড়াতেই হিমশিম খাচ্ছে। ঘুরে মায়ের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে মায়ার অপর হাত ধরে আছে, তাই সে নাড়াতেও পারেনি। এই কে রে তুই? আমার কাজে বাধা দিস? জানিস আমি কে? আমার পাওয়ার কি জানিস? নিজের ভালো চাইলে পালা এখান থেকে। আমি মায়া ম্যামের বডিগার্ড, আর যেহেতু উনি আপনার সাথে যেতে চাচ্ছে না, তাই উনাকে ছেড়ে দিন, এতে আপনার ভালো হবে। বুঝতে পারছি, তোকে এভাবে বললে হবে না। কথাটা বলে যে ছেলেটা নিলয়কে ঘুরে ঘুষি মারতে যাবে, নিলয় তার ডিফেন্স করে, উল্টো তার নাক বরাবর ঘুষি মারে। ছেলেটা মায়াকে ছেড়ে নাক ধরে দুহাত পিছিয়ে চলে যায়। হুট করে মায়াকে ছেড়ে দেওয়ায় তার সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই নিলয় মায়ার কোমর জড়িয়ে নেয় তার সাথে। মায়া অপলক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথায় মায়া আর নিলয় বাস্তবে ফির। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস না কার গায়ে হাত তুলেছিস? একটু ওয়েট কর, তোকে মজা দেখাচ্ছি। কথাগুলো বলে ছেলেটা কাকে যেন ফোন দেয়। মায়া নিলয়কে বলে, নিলয়, ওরা ভালো ছেলে না, চলো বাসায় চলো, না হলে অনেক সমস্যা হয়ে যাবে। রকির পাওয়ার অনেক, তুমি পারবে না। এখন এখানে অনেক ছেলে পেলে তোমাকে মারার জন্য আসবে, তাই চলো বাসায়। না ম্যাম, পালিয়ে যাওয়ার পাত্র আমি নই। আর দেখি কাকে নিয়ে আসে। আপনার সুরক্ষা দেওয়া আমার দায়িত্ব। আজ যদি এভাবে চলে যাই, পরদিন আপনাকে আরও নানানভাবে হেনস্থা করবে। তাই আজকের কাহিনীর রীতি এখানেই টেনে যাব। আর আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার বডিগার্ড মাত্র। আপন বলতে কেউ নেই আমার, তাই মরার চিন্তা আমি করি না। নিলয় কথাগুলো বলে মায়ার ফ্রেন্ড তিশাকে ইশারা করে মায়াকে নিয়ে যেতে বলে। তখনই প্রায় 2-3টা গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। তিনোটাতেই পুলাপান ভর্তি। তারা সবাই তেরে এদিকে আসছে। মায়া ভয়ে কাতর হয়ে আছে। নিলয় কি পারবে এতগুলো ছেলের সাথে? তখনই একটা ছেলে দৌড়ে এসে নিলয়কে বাড়ি মারার জন্য হকি স্টিক উঠাতেই নিলয় ডান হাত গুড়িয়ে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারে। ছেলেটা ছিটকে কয়েক হাত দূরে চলে যায়। নিলয় হকি স্টিকটা নিয়ে হাতে ঘুরাতে থাকে। ভার্সিটির সবাই অবাক হয়ে তামাশা দেখছে, কারণ একটা ছেলে কিভাবে এতগুলো ছেলের সাথে নাচতে যায়। ট্রেনিং ছাড়া কোনো ছেলে এমন সাহস পাবে না। সবার মনে কৌতূহল, বিশেষ করে মায়ার মনে অনেক কৌতূহল, কারণ নিলয়কে দেখলে বোঝার কোনো উপায় নেই এমনভাবে ফাইট করতে পারে। নিলয় একে একে সবাইকে মেনে শুইয়ে দেয়। ঠিক তখনই পেছন থেকে রকি নিলয়ের মাথায় আঘাত করে। নিলয় ছিটকে দূরে সরে যায়, মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। মায়া নিলয় বলে চিৎকার করে ওঠে। শালার গায়ে এত শক্তি জানতাম না। আমার সব পোলাপানকে মেরে শুইয়ে দিয়েছে। এখন কেমন লাগে? মায়াকে মনে করেছিলাম বিয়ে করব, কিন্তু এখন আর করব না। এখন মায়াকে রকি কথাগুলো বলে উচ্চস্বরে হাসতে থাকে। এই ভার্সিটির কারো সাহস নেই রকিকে কিছু বলার, কারণ রকির বাপ আকাশ সাহেব এখানকার এমপি, সাথে বড় বিজনেসম্যান। রকি কথাগুলো বলে মায়ের হাত ধরে টান দিয়ে নিয়ে যাবে, এমন সময় কাপুরুষের মতো পিছনে আক্রমণ করলি কেন? সামনে থেকে করতে ভয় লাগে? মায়া ম্যামের বডিগার্ড আমি। মায়া ম্যামকে ধরার আগে আমাকে টপকিয়ে যেতে হবে। পারবি? রকি পেছনে ঘুরে তাকিয়ে দেখে নিলয় হকি স্টিক মাটিতে একবার রাখছে তো আরেকবার উঠাচ্ছে। মাথাটা নিচের দিকে তাক করে রাখা ছিল। হঠাৎ লাল চক্ষু বিশিষ্ট আঁখি দিয়ে রকির দিকে তাকাতেই মায়াকে ছেড়ে 2 কদম পিছিয়ে চলে যায়। মায়ার হাত ছেড়ে দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। রকি ছাড়তেই মায়া নিলয়ের কাছে এসে বলে, সত্যি বলেন তো, আপনি কে? এতগুলো মানুষকে একাই মেরে ভাগিয়ে দিলেন। বলুন তো আপনি কে, আর কি উদ্দেশ্য আমাদের এখানে থাকার? আরে ম্যাম কি বলেন? আমি আপনার বডিগার্ড। আপনাকে সেভ করা আমার দায়িত্ব, আর দায়িত্ব রক্ষার জন্য জীবন দিতেও পিছপা হই না। আচ্ছা চলুন, বাড়ি যাওয়া যাক। মায়া সব চিন্তা সাইডে রেখে নিলয়কে নিয়ে একসাথে বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই নিলয়ের দিকে ভালো করে তাকিয়ে দাঁড়িয়ে যায়।
কি হলো, দাঁড়ালেন কেন? তোমার মাথায় লাল এগুলো কি? দেখি নিচু হও তো। মাথায় মায়ার কথায় নিলয় নিচু হতেই মায়া নিলয়ের মাথায় হাত দিয়ে বেশ রক্ত পুরো মাথা একাকার। কানের সাইড দিয়ে সেখানে গিয়ে গড়িয়ে রক্ত পড়ছে। নিলয়কে মায়া ধরে নিয়ে একটা গাছের কাছে নিয়ে বসাতেই নিলয় বেহুশ হয়ে মায়ার কোলে গড়িয়ে পড়ে। নিলয়ের এই অবস্থা দেখে মায়া কান্না করে দেয়। ভার্সিটির কয়েকজন ছেলে পেলে এসে নিলয়কে নিয়ে হাসপাতালে যায়। নিলয় পিট পিট করে চোখ খুলে দেখে যে হাসপাতালের বেডে শুয়ে আছে। শরীরের প্রচণ্ড পরিমাণে ব্যথা। ওঠার জন্য চেষ্টা করতেই কে যেন তাকে ধরে এসে বলে। তাকিয়ে দেখে মায়া তাকে ধরে আছে। চোখগুলো ফোলা, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মুখটা শুকনো শাকটা। নিলয় গভীরভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। এই তোমার জ্ঞান কখন ফিরেছে? আর আমাকে ডাক দাওনি কেন? এখন যদি পড়ে যেতে তখন কি হতো? মায়ার এমন আচরণে নিলয় চমকে যায়, কারণ সে মেয়ে তাকে তুই ছাড়া বলেই না। সে মেয়ে আজ থেকে তুমি করে সম্বোধন করছে। ব্যাপারটা আসলেই চিন্তার বিষয়। নিলয় আস্তে করে বলে, আসলে ম্যাম, শরীরটা খুব ব্যথা করছে, নাড়ানোর শক্তি পর্যন্ত পাচ্ছি না, তাই আর কি। একদম নড়বে না। টানা 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। মায়ার কথায় নিলয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। সে 3 দিন হসপিটালে বেডে ছিল, মাথায় প্রেশার নিতেই পারছে না, চিনচিন করে ব্যথা অনুভব হচ্ছে। ডাক্তার এসে নিলয়কে চেক আপ করিয়ে কিছু ওষুধ লিখে দেয়। তার মধ্যে আহনাব সাহেব ও ওনার স্ত্রী এসে নিলয়কে দেখে যায়। তবে মায়া নিলয়ের কাছ থেকে নড়েনি। এই কাহিনীর জন্য নিজেকে দোষী করে। আহনাব সাহেব যখন শোনে এটা রকি করেছে, তখন তিনার মুখ ভয় প্লাস মুখটা কালো দেখা গিয়েছিল। আমাকে আজকে বাসায় নিয়ে যাওয়া হয়। মায়া আহনাব চৌধুরী সহ ওনার স্ত্রীর পাশে দাঁড়িয়ে আছে। দেখো বাবা, তোমার এই অবস্থা যে করছে তাকে আমি কিছুই করতে পারিনি। নিজের কাছেই লজ্জাকর লাগছে বিষয়টা। আসলে রকি হচ্ছে আকাশ সাহেবের ছোট ছেলে। আকাশ সাহেব বিজনেসম্যান, সাথে পলিটিক্স করে। তার বড় ছেলে এখানকার মাফিয়া, বলতে পারো কালো জগতের সব কাজ তার বড় ছেলেকে দিয়ে করায়। আর আমি একজন বিজনেসম্যান। যখনই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চেয়েছি, তখনই আমার ফ্যামিলির উপর অ্যাটাক করা হয়েছে। সরি বাবা, মাফ করে দিও। আরে আঙ্কেল, এগুলো কি বলছেন? আপনি আমার বাবার বয়সী, আর আমার মালিক। আমাকে এমন আদর স্নেহ আমার ফ্যামিলিও দেয়নি। আর আগে কি হয়েছে জানি না। আজ থেকে আপনাদের দেখে রাখার দায়িত্ব আমার। আমার শরীরে প্রাণ থাকতে কেউ আপনাদের হাত লাগাতে পর্যন্ত পারবে না। আমি আগেই বুঝেছিলাম বাবা, তোমাকে আমি বিশ্বাস করে ভুল করিনি। মায়ের মুখে শুনেছি কিভাবে তুমি এতগুলো ছেলের সাথে ফাইট করছো। আচ্ছা, তুমি কি ফাইট করা কোথাও শিখছো? জি আঙ্কেল, আমাদের গ্রামের কলেজে শিখেছি। তার জন্য এত ভালো করে কিভাবে সম্ভব? তোমার মারার স্টাইল যেন প্রফেশনাল, কাউকে হার মানাবে। আঙ্কেল আন্টি তাদের সাথে আড্ডা দিয়ে ভালোই লেগেছে। মায়ার প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। এটা হয়তো ঠিক হচ্ছে না, কারণ তারা অনেক বড় লোক। আমাকে যে রাস্তা থেকে এনে থাকতে দিয়েছে এটাই বেশি। তাই মায়ার চিন্তাধারা যখনই মনে আসে, সাথে সাথে মন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। এখন আমি পুরোপুরি সুস্থ। আজ প্রায় 10 দিন হয়ে গেল। রকি কোথায়? তোরা খুঁজে পাচ্ছিস না? তোদেরকে টাকা দিয়ে শুধু শুধু পুষে রাখছি? তোদের থেকে কুত্তারাও কাজের হয়, মালিকদের সঙ্গে থাকে। আকাশ সাহেবের চিল্লানো শুনে পাশে থাকা মানুষগুলো কেঁপে ওঠে, কারণ আকাশ সাহেব খুব একটা সুবিধার মানুষ নয়। ভিড়ের মধ্যে একজন এসে বলতে লাগলো, স্যার, প্রায় 10 দিন আগে রকি স্যার আহনাব চৌধুরীর মেয়েকে তুলে আনতে চেয়েছিল। লোকটা আকাশ সাহেবকে সব বললে উনি বলে, তোরা এগুলো কথা আমাকে আগে বলিসনি কেন? ছেলেটার সাথে ঝামেলা হওয়ার পরে রকিকে আর পাওয়া যাচ্ছে না। তাহলে ছেলেটার হাত থাকতে পারে। তুই ছেলেটার সম্পর্কে খোঁজ লাগিয়ে আমাকে জানা। আমিও দেখতে চাই আহনাব তার মেয়ের জন্য কেমন গার্ড রেখেছে। যেভাবেই হোক রকিকে খুঁজে বের করতে হবে। রাজ আজকে ফোন দিয়ে রকির কথা জিজ্ঞেস করলো, কিছুই বলতে পারিনি। আকাশ সাহেব তার ক্লোকদের কথাগুলো বলে স্থান ত্যাগ করলেন। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। নিলয়ের ফোনে কল আসে। এতক্ষণ নিলয় জাগানায় ছিল।
কিন্তু কলটা রিসিভ হতেই ওপাশ থেকে কি বললো শোনা যায়নি। তবে কথাগুলো শোনার পর নিলয়ের মুখে মুচকি হাসি এসে ভর করে। ব্যাগ থেকে কালো একটা হুডি, কালো প্যান্ট, কালো একটা জোকার মাস্ক পরে রাতের নির্জনতায় বের হয়ে যায়। গেট খুলে বের হওয়ার পরই একটা গাড়ি এসে নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় গাড়িতে উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর গাড়িটা থেমে যায়। নিলয় গাড়ি থেকে নেমে দেখে কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলো আর অন্ধকার চারিদিকে। সামনে একটা ভাঙাচোরা বাড়ির থেকে হালকা আলো ভেসে আসছে। নিলয় ভাঙা বাড়িটির দিকে পা বাড়ায়। এই কুত্তার বাচ্চারা, তোরা কে? আমাকে কেন ধরে আনলি? খুলে দে, পরে তোদের দেখাচ্ছি কাকে ধরে এনেছিস। আমার বাপ এই এলাকার এমপি আর আমার বড় ভাই মাফিয়া, আর তোরা আমাকে ধরে এনেছিস। ভাই যদি জানতে পারে তাহলে তোদের সব কয়টারে কুত্তার মতো মারবে। খুলে দে। এই রাশেদ, শালা বেশি বকতেছে। মন চাচ্ছে পিস্তলের সব বুলেট এক্ষুনি শালার মুখে পুরে দেই, কিন্তু স্যার না আসা পর্যন্ত কিছুই করতে পারবো না। শালা অনেক কুকর্ম করেছে, স্যার আসলেই এটার কাহিনী শেষ করবে। তারেক আর রাশেদের কথার মাঝেই একটা লোক ঘরটাতে প্রবেশ করে। লোকটাকে দেখে তারেক আর রাশেদ রকির সোজা একটা চেয়ার এনে দেয়। লোকটা চেয়ারটাতে আরাম করে বসে গম্ভীর কণ্ঠে বলে, 10 দিন ধরে কি ওকে কিছু খেতে দিয়েছো? লোকটার গম্ভীর কণ্ঠস্বর শুনে তারা দুজন কেঁপে ওঠে। তারেক বলে, স্যার আপনি যেভাবে বলছেন সেভাবেই করেছি। এই 10 দিন শুধু পানি ছাড়া আর কিছুই খেতে দেয়নি। গুড। এই তুই কে রে? আমাকে ধরে আনার ফল তুই ভোগ করতে পারবি। আমার ভাই জানতে পারলে তোকে ছাড়বে না। এখনো যদি ভালো চাস তাহলে আমাকে ছেড়ে দে, আমি তোকে মাফ করে দেব, কথা দিলাম। রকির কথা শুনে লোকটা উচ্চ স্বরে হাসতে থাকে, যেন রকি কোনো জোকস বলছে। হাসতে হাসতে লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায় আর বলে, তোর পাপের গড়া পূর্ণ হয়েছে। তুই অনেক মেয়ের জীবন নষ্ট করেছিস। তোর জন্য অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তোর কোনো মাফ নেই। আর হ্যাঁ, তোর ভাইকেও আমি আমার হাত দিয়ে মারবো। কে তুই? মুখ থেকে মাস্ক খুলে সামনে আয়। ভয় পেয়ে মুখ ঢেকে আছিস কেন? মৃত্যুর সামনে এসেও এভাবে চিল্লিয়ে কথা বলছিস? তোর সাহস আছে মানতে হবে। সকালে ব্রেকিং নিউজ হবে, এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কারা যেন খুন করেছে। হা হা হা। লোকটার হাসির সাথে পুরো ঘরটা যেন কাঁপতেছে। রকির গলা শুকিয়ে গেছে। প্রথমে ভয় না পেলেও মৃত্যুর কথা শুনে দম আটকে যাচ্ছে যেন। মানুষ যতই বাহাদুরি দেখাক, মরণের কথা শুনলে সবারই গলা শুকিয়ে যায়। কারণ মানুষ সব বিষয়ে অজ্ঞ থাকলেও এটা জানে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, আগে বা পরে। তাই রকির ভয়ও করতে শুরু করেছে, চিল্লিয়ে বলতেছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আগন্তুক লোকটার যেন সেই বিষয়ে কোনো হুঁশ নেই। চেয়ারে হেলান দিয়ে উপরে জ্বলে থাকা লাল কালারের লাইটারের দিকে তাকিয়ে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে। তার পাশে দুজন রাশেদ আর তারেক তার পেছনেই দাঁড়িয়ে আছে। বলতে পারেন ভয়ে তাদের চোখ বড় বড় হয়ে আছে। লোকটা সিগারেটটা শেষ করে তাদের দুজনকে ইশারা করতেই তারা দুজন বুঝে যায় কি করতে হবে। ইশারা দিয়ে লোকটা চেয়ার থেকে ওঠে, আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে নিলয় বাহির থেকে এসে চুপি চুপি নিজের ঘরে যেতে নিলেই পেছন থেকে একটা ডাকে থমকে দাঁড়ায়। নিলয়, এত রাতে কোথায় গিয়েছিলে? মায়ার কথায় নিলয়ের চোখে আতঙ্কের ছাপ। তার মানে মায়া কি সব জেনে গেল নাকি? এখন কি বলবে মায়াকে? কি বলা যায়? মায়া নিলয়ের দিকে রাগি লুকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। নিলয় মায়ার চোখের দিকে তাকিয়ে সবার আবার মাথা নিচু করে নেয়। নিলয় তো মনে করেছে মায়া সব সত্যি জেনে গিয়েছে। তখনই মায়া নিলয়ের কলা চেপে ধরে বলতে শুরু করে, তুই সিগারেট খাস? আর সিগারেট খাওয়ার জন্যই তুই এত রাতে বাইরে গিয়েছিস? হ্যাঁ, কথা বলিস না কেন? মায়ার কথায় নিলয় টাসকি খায়। তার মানে মায়া কিছুই বুঝতে পারেনি। নিলয় মনে মনে খুশি হয়। তবে এখন যেভাবেই হোক মায়াকে শান্ত করতে হবে, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখুন ম্যাম, আমি সব সময় খাই না। যখন ভালো না লাগে তখন খাই। আর আজকে হুট করে ঘুম ভেঙে যায়, তাই আর কি। তাই আর কি? হ্যাঁ, এগুলো ছাইপাস আর খাবি না, মনে থাকবে। আজকের জন্য মাফ করে দিলাম তোকে। আচ্ছা ম্যাম, আর খাবো না। এখন কলারটা ছাড়েন, আমার দম বন্ধ হয়ে আসতেছে।
ছাড়বো না, কি করবি তুই? কথাগুলো বলে মায়া নিলয়কে একেবারে তার কাছে নিয়ে আসে। একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পারছে। নিলয় যেন কোনো ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ মনে হয়ে যায় এগুলো ঠিক হচ্ছে না। ম্যাম, আর কখনো সিগারেট খাবো না, প্লিজ ছেড়ে দিন, দম বন্ধ হয়ে যাচ্ছে। নিলয়ের কথায় মায়া বাস্তবে ফিরে নিলয়কে ছেড়ে দেয়, তবে ছাড়ার আগে বলে আর কোনোদিন যেন সিগারেট না খায়। মায়া রুম থেকে ভাবতে থাকে। হুট করে তার ঘুমটা ভেঙে যায়। পরে আর ঘুম আসছিল না, তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই নিলয়কে দেখে বাইরে থেকে আসতেছে। তার জন্যেই গিয়ে এভাবে ধরা। ভালোই হয়েছে, অন্তত তার ভয় আর সিগারেট খাবে না। এগুলো ভেবে মনে মনে হাসতে থাকে মায়া। ইস, কি বাঁচাটাই না বাঁচলাম। ভাগ্যিস কাপড়গুলো গাড়িতে খুলে আসছিলাম, যদি ওই কাপড়ে দেখে ফেলতো তাহলে আমার কাহিনী শেষ ছিল। নিলয় মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাকে এ যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য। আব্বু শোনো, পরশুদিন কিছু ডাকস যাবে ভার্সিটিতে। রকিকে বলিয়ে ভার্সিটির পিছনে প্রদত্ত বাড়ির ভেতরে নিচে একটা গোপন রুম আছে, সেখানে সব ডাকস যেন রাখে। আমি রকিকে ফোনে পাচ্ছি না। এইভাবে যদি ডাকসের ব্যবসাটা চালিয়ে যেতে পারি তাহলে আমরা টাকার উপর খাওয়াবো আর তোমাকে মন্ত্রী বানিয়ে দেবো। হা হা হা। রাজের কথায় আকাশে খুশি হলেও আবার বেজার, কারণ রকিকে খুঁজে পাচ্ছে না, জানে না কোথায় আছে। তাহলে রকিকে কিভাবে বলবে? আর খুশি হয়েছে তাকে মন্ত্রী বানানোর কথা শুনে। আসলেই দুনিয়া স্বার্থ নিয়ে ভরপুর। বাপ ছেলের সাথে, ছেলে বাপের সাথে বেইমানি করে শুধুমাত্র এই টাকার জন্য। ভাই ভাইয়ের শত্রু হয়ে যায়। রাজ আকাশ সাহেবকে সবগুলো বলে ফোন রেখে দেয়। নিলয় আর মায়া ভার্সিটিতে যাচ্ছে অনেক দিন পর। নিলয় অসুস্থ থাকাকালীন মায়া ভার্সিটি যায়নি। আজকে তারা দুজন ভার্সিটিতে যাচ্ছে, তবে গাড়ি দিয়ে নয়, রিক্সা দিয়ে। নিলয় অনেক বার বলেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মায়া একটাই কথা, রিক্সা দিয়ে যাবে। অজ্ঞতা না পেরে নিলয় রিক্সা ডেকে আনে। রিক্সায় দুজন একসাথে বসে আছে, তবে মায়া রাগে ফুঁসছে। মায়াকে দেখেই বোঝা যাচ্ছে এখনই বোধহয় ফেটে যাবে। দাঁতে দাঁত চেপে নিলয়কে বলে, এত দূরে বসছো কেন? মাঝে এত জায়গা থাকতে একেবারে সাইড হয়ে বসছো কেন? এদিকে আসো আরো। না না, আমি ঠিক আছি, সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি। নিলয়ের এমন কথা শুনে মায়া আর নিজের রাগে কন্ট্রোল করতে পারেনি। কলার ধরে টান দিয়ে একেবারে কাছাকাছি নিয়ে আসে। নিলয়ের দম বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারছে না কি করবে, কারণ যেখানে মায়ার নিজের ভয় পাওয়ার কথা সেখানে মায়া না পেয়ে সে পাচ্ছে। হয়তো এতিম গরিব বলে এত বড় লোক আরো কাছাকাছি যেতে বিবেকে বাদে। মায়া নিলয়ের হাত জড়িয়ে ধরেছিল। নিলয় বলার পরও হাত ছাড়েনি, বরং রাগীভাবে তার দিকে তাকিয়েছিল। নিলয় মনে মনে চিন্তা করে, মায়ার মনে কি তার জন্য কিছু আছে, নাকি এমনিতেই মায়া মজা করছে। সব চিন্তার ব্যাঘাত ঘটে রিক্সা চালকের ডাকে। তাকিয়ে দেখে ভার্সিটিতে এসে পড়েছে। নিলয় টাকা দেওয়ার আগেই মায়া দিয়ে দেয়। দুজন একসাথে ভার্সিটিতে প্রবেশ করতেই ভার্সিটির মাঠে সকল স্টুডেন্ট জোরো সড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারাও সেখানে যায়। একজন স্টুডেন্টকে তারা জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে এখানে? এত স্টুডেন্ট ক্লাস বাদ দিয়ে এখানে কেন? কি ভাই, কিছু জানেন না? এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কেউ খুব খারাপভাবে খুন করে এখানে ফেলে রেখে গেছে, আর আজকে ক্লাস হবে না। ছেলেটার কথায় মায়া সহ নিলয় একটা ধাক্কা খায়। মায়া নিলয়ের দিকে তাকিয়ে আছে। দুজন ভিড় ঠেলে সামনে গিয়ে দেখে রকির নিথর দেহ পড়ে আছে। রকির বডিটাকে দেখে মায়া নিলয়কে জড়িয়ে ধরে। মাথা কেটে আলাদা করে দিয়েছে, যৌনাঙ্গ কেটে ফেলে দিয়েছে, প্রত্যেকটা হাত পায়ের আঙ্গুলের নখগুলো সম্ভবত প্লাস দিয়ে উপড়িয়ে ফেলেছে, যাকে বলে ভয়ঙ্কর মৃত্যু থেকেও ভয়ঙ্কর। এতক্ষণে এমপি আকাশ সাহেবও চলে এসেছে। ছেলের এই অবস্থা দেখে চোখ বন্ধ করে নেয়। ক্যাম্পাসে চিল দিয়ে বলে যায়, আমার ছেলেকে যারা এভাবে মেরেছে তাদের সব কয়টাকে কুত্তার মতো পিষে মারবো বলে গেলাম। কথাগুলো বলে আকাশ সাহেব চলে যায়। মায়া নিলয়কে নিয়ে ভিড় থেকে চলে আসে। মায়া রকির বডিটাকে দেখে, বেশ কয়েকবার বমি করে। এতটা জঘন্যভাবে কোনো মানুষ মারতে পারবে মায়ার মনে হচ্ছে না। মায়া নিলয়কে বলে, নিলয়, তোমার মনে হয় রকিকে কোনো মানুষ মেরেছে? কি জঘন্যভাবে মারলো, আমার তো দেখেই দম বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন ম্যাম, আমি যতদূর জানি রাফি ছেলেটা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। হয়তো তাদের কোনো রিলেটিভরা এমনটা করেছে, আর মরেছে, ভালোই হয়েছে। ক্যাম্পাসটা অন্তত শান্ত থাকবে। আচ্ছা চলেন, বাড়ি চলে যাই, ক্লাস যেহেতু হবে না। না, বাড়ি যাব না, চলো সামনে পার্ক থেকে ঘুরে আসি।
নিলয় মায়ার কথায় সায় দিয়ে তারা পার্কে চলে যায়। এদিকে পুলিশ অফিসার শাহিদ সাহেব চিন্তিত হয়ে কপালে হাত দিয়ে বসে আছেন। তখনই তার ফোনে কল আসে। ফোনটা হাতে নিয়ে দেখে আকাশ সাহেবের কল। কাপা কাপা হাতে ফোনটা ধরতেই কোনো খোঁজ পেয়েছিস? তোদেরকে শুধু শুধু টাকা দিয়ে রাখছি, কোনো কাজের দিকে তোরা নেই। এখন আমার নিজেকেই বের হতে হবে। রাত জানার আগেই সব করতে হবে। রাত শুনলে আমাদের সবার 12টা বাজাবে। স্যার, খুনিকে তা বলতে পারবো না, তবে রকির কাপড় থেকে একটা চিরকুট পেয়েছি। চিরকুটে লেখা, পৃথিবীটা গোলাকার আকৃতির, যাকে বলে খুবই ছোট, আর তোরা সেই পৃথিবীতে থেকে তার থেকে দ্বিগুণ পাপ করে ফেলেছিস। তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তোর ছেলে নিরীহ মেয়েদের জীবন নষ্ট করে মজা পেত। আমার আগমন ঘটার সাথে সাথে তোর আদরের ছোট ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তোর সমস্ত পাপের সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিব। ভালো থাকিস। পরের লাশ কার হবে জানি না। হা 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 হা। চিরকুটের লেখাটা শুনে আকাশ সাহেবের কপাল বেয়ে ঘাম পড়তে শুরু করে। তখনই ফোনে একটা কল আসে। হাতে নিয়ে চেক দিয়ে ভয়ে ফোন হাত পরে যেতে নেই, কারণ ফোন দিয়েছে রাজ। ফোন দিয়েছে রাজ। হয়তো আজ রকির বিষয়ে জেনে গিয়েছে। আকাশ সাহেব কাপা কাপা হাতে ফোনটা ধরে ওপাশ থেকে, তোমাদের দিয়ে কিছুই হবে না, তোমরা আমার ভাইটাকে দেখে রাখতে পারলে না। আর রকি কয়েকদিন ধরে নিখোঁজ, আমাকে বলনি কেন? আমি জানতে পারলে আমার ভাইটাকে আজ মরতে হতো না। আমি আসছি, খুব তাড়াতাড়ি আসছি। মরতে হবে খুব বাজেভাবে যে আমার ভাইটাকে মেরেছে। আমি রাজ, মাইন্ড দি গেম সাজাই, ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাগুলো বলে রাজ ফোন রেখে দেয়। আকাশ সাহেব বুঝতে পারছে না কি করবে, কারণ রাজ আন্ডারগ্রাউন্ডে আছে। রকির কথা শুনে আসতেছে। ওনার অজানা রাজ আসলে কি হবে? ছেলেটা বরাবরের মতোই পাগল। একমাত্র রাজের জন্যই সে আজ এতটা পাওয়ারফুল। তখনই আকাশ সাহেবের কাছে তার একজন লোক এসে বলে, স্যার, আহনাব চৌধুরীর মেয়ের বডিগার্ডকে পুলিশ দিয়ে রামকেলানি দিলে হয়তো কিছু জানা যাবে, কারণ ছেলেটার শরীরে অসম্ভব রকমের শক্তি। আমাদের 20 জন ছেলেপুলোকে একাই মেরে শুইয়ে দিয়েছিল। আকাশ সাহেব ছেলেটার কথা শুনে বেশ চিন্তিত পড়ে যায়। একটু সময়ের জন্য অতীত চলে যায়। আহনাব চৌধুরী আর সে খুবই ভালো বন্ধু ছিল। দোষ তারই ছিল, বিজনেস করার সময় লোভ এসে বাসা বাঁধে। চেয়েছিল আহনাব চৌধুরীকে বাদ দিয়ে একাই বিজনেস চালিয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি আর নামডাক ছড়িয়ে পড়বে। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।